এবার নজর রাখবো একটু যাদবপুরে রাজনীতিকদের নিয়ে অনুষ্ঠান সেমিনারে নিষেধাজ্ঞা। যাদবপুরে অনুষ্ঠানে শর্ত কোর্টের তরফ থেকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে শর্ত হাইকোর্টের। কি শর্ত রাখা হয়েছে? নিষেধাজ্ঞা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আরো একবার জানাবো, যাদবপুরের অনুষ্ঠানে শর্ত কোর্টের। আরো ডিটেইলে বিষয়ে অর্ণব জানাতে পারবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানে শর্ত দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। কি শর্ত দেওয়া হয়েছে জানবো অর্ণবের কাছ থেকেই। অর্ণব, পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উদ্ভূত সমস্যা তৈরি হয়েছে, সেই সমস্যা প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট অনুষ্ঠান সেমিনারের উপরে নিষেধাজ্ঞা নির্দেশ চাপালো। অর্থাৎ কোনো অনুষ্ঠান কোনো সেমিনার করার আগে আজকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, সেই নির্দেশটাকে মাথায় রেখে তারা বিজ্ঞপ্তি জারি করবে। কি রাজনৈতিক কোনো নেতা, সেটা লাল নীল বেগুনি সবুজ যে কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে, কোনো রাজনৈতিক নেতা বা নেত্রী এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো সেমিনার হলে সেখানে উপস্থিত থাকতে পারবেন না কোনো রাজনৈতিক নেতা নেত্রীরা। এটা স্পষ্টভাবে নিষেধাজ্ঞা চাপিয়ে দিলেন কলকাতা হাইকোর্ট। 3 সপ্তাহ পর বাংলা শুনানি, সেক্ষেত্রে পরবর্তী সময় কি আসছে সেটা দেখে বিচার করা হবে। তারা উপস্থিত থাকতে পারবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় যদি কোনো সেমিনার কন্ডাক্ট করে বা অনুষ্ঠান তৈরি করে, সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা একাডেমিশিয়ান অর্থাৎ প্রফেসর টিচার যারা রয়েছেন তারা উপস্থিত থাকতে পারবেন। আর বর্তমান প্রাক্তন পড়ুয়া তারা উপস্থিত থাকতে পারবেন, এর বাইরে কেউ নয়। খুব সংক্ষেপে যদি আমরা বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করি, যেমন ওম প্রকাশ মিশ্র তৃণমূল কংগ্রেসের নেতা, কিন্তু যাদবপুরের তিনি প্রফেসর, তাই যাদবপুরে কোনো সেমিনারের অফিসার হিসেবে ওখানে ওম প্রকাশ মিশ্র থাকতে পারেন। একই রকম ভাবে পার্থপ্রতিম বিশ্বাস, আমরা সিপিএম নেতা হিসেবে তিনি যাদবপুরের শিক্ষক, সেখানকার প্রফেসর, তিনি সেখানে উপস্থিত থাকতে পারবেন। কিন্তু কোন রাজনৈতিক নেতা বা রাজনৈতিক সত্তায় যিনি নেতা বা নেত্রী, তারা কেউ কার্যত দরজা বন্ধ করে দিল হাইকোর্ট ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠান বা সেমিনার করার ক্ষেত্রে। এবং এই নির্দেশ, এই শর্ত আজ থেকেই কার্যকর হবে, এটাও স্পষ্টভাবে জানিয়ে দিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং একই সঙ্গে আরো একটা বিষয় নিলাম যে 2014 সালে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একগুচ্ছ নির্দেশ জারি করেছিল বিমল শঙ্কর নন্দের করা মামলায়। এই ঘটনার পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তির পরিবেশ কিন্তু কোনোভাবেই শান্ত হয়নি। অভিযোগ করছেন রাজ্যের সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এখানে একদল সমাজ বিরুদ্ধে বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। এইরকম যখন পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে 2014 সালে হাইকোর্টে নির্দেশ দেওয়ার পরও একের পর এক এফআইআর রুজু হয়েছে, একের পরে এফআইআর যাদবপুর থানায় রয়েছে, তাহলে কেন বেসরকারি এজেন্সির ওপর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের নিরাপত্তা আস্থা বা ভরসা রাখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? কেন রাজ্য সরকারকে ডিপুটেশন দিয়ে রাজ্যের কাছ থেকে প্রশিক্ষিত পুলিশ বাহিনী ক্যাম্পাসের মধ্যে চাইছে না? বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি পিএসসি পাঠালাম। এবং সেই অনুযায়ী কি কি সিকিউরিটি মেজার করা হয়েছে, আগামী দিনে হবে, তার একটা বিস্তারিত হলফনামা 3 সপ্তাহের মধ্যে তলব করেছে প্রধান বিচারপতি পিএসসি পাঠালাম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চ। বেশ অর্ণব, সঙ্গে থাকো। ক্যাম্পাসে ভোট চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা, শিক্ষাঙ্গনে ভোটে হলফনামা দাবি, রাজ্যকে হলফনামা দিতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। আরো ডিটেইল জানাতে পারবে বিষয় অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, রাজ্যে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় নয়, একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হচ্ছে না। যেটা রাঘবন কমিটি, সুপ্রিম কোর্টের রাঘবন কমিটির নির্দেশিকা ছিল প্রতি 2 বছর অন্তর প্রত্যেক কলেজ বিশ্ববিদ্যালয়ে এক্ষেত্রে নির্বাচন করা যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত। সেটা দীর্ঘদিন পেন্ডিং রয়েছে। তাই রাজ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয় বা কলেজগুলিতে কেন নির্বাচন হচ্ছে না বা নির্বাচন করার ক্ষেত্রে বাধা কি, নির্বাচন করার কোনো চিন্তা ভাবনা রয়েছে কিনা, এই সব নিয়ে রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর একই সঙ্গে রাজ্যে হলফনামা তলব করা হয়েছে। এবং সেক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ বাকি বিশ্ববিদ্যালয় কলেজগুলিতে কিভাবে ভোট হতে পারে, ভোট হবে কিনা, রাজ্য একটা নির্দিষ্ট ড্রব্যাক অর্থাৎ সমস্যার কথা জানিয়েছে। যে সমস্যাটা রাজ্য জানিয়েছে যে একাধিক বিশ্ববিদ্যালয়ে আমাদের সেখানে যারা উপাচার্য রয়েছেন সেই উপাচার্য নিয়োগ এবং তারা অস্থায়ী, এই একটা পদ্ধতিগত সমস্যার কারণে নির্বাচন করার ক্ষেত্রে অন্তরায় হয়ে যাচ্ছে।
প্রধান বিচারপতি টি এস সুব্রমণ্যম জানিয়েছেন, আজ থেকে 10 বছর হয়ে গেছে, এবার পড়ুয়ারা অসন্তুষ্ট হয়ে পড়ছে। এই অবস্থায় নির্বাচন করাটা মনে হয় সুপ্রিম কোর্টে দেখানো গাইডলাইন মেনে করা জরুরি। তাই কি ভাবনা, কি চিন্তা, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, নেওয়া হবে, তা ফলকনামার আকারে জানাতে নির্দেশ 3 সপ্তাহ। বেশ। আর এই জাল ওষুধ নিয়ে যতবার অভিযোগ সামনে এসেছে ততবারই কিন্তু সাধারণ মানুষ আতঙ্কিত হয়েছে। কিন্তু এই জাল ওষুধের কারবারে এবার আরো চাঞ্চল্যকর তথ্য। জাল জিএসটি নাম্বার দিয়ে বিষ ওষুধের ব্যবসা, শুধু তাই নয়, একের পর এক রুট, সেই রুট ধরেই কিন্তু একের পর এক জাল ওষুধ আসে। যে রুটে এই জাল ওষুধ আসে সেই রুটের দিকেই নজর রেখেছি আমরা, বিহার, উত্তরপ্রদেশ, এবং তারপর কিন্তু এই ওষুধ পাচার হয় রুটে। ঠিক যেদিকে আমরা নজর রেখেছিলাম আমতার জাল ওষুধ তদন্ত, আর তারপরই আরো বিস্ফোরক তথ্য সামনে আসে। জাল ওষুধ কারবারে একেবারে নতুন রুটের হদিশ পাওয়া যাচ্ছে। কোন রুটে আসে? ড্রাগ কন্ট্রোলের তদন্তে এই নতুন রুটের হদিশ। কিন্তু এই রুট কিভাবে আসে আরো ডিটেল অভিজিৎ জানাতে পারবে। অভিজিৎ, কোন রুটে তাহলে এই জাল ওষুধ আসে? এ তো বিস্ফোরক অভিযোগ। সোনিয়া, জানুয়ারি মাসে যখন হাওড়ার আমতায় এই যে জাল ওষুধের যে ডিস্ট্রিবিউটার ধরা পড়ে, এবং সেই ধরা পড়ার পরেই যে তাকে জিজ্ঞাসাবাদ করে এই চাঞ্চল্যকর তথ্য মিলেছে। কারণ জাল ওষুধের কারবারিরা তারা বিভিন্ন সময় রুট চেঞ্জ করে। এখন কি রুট? না, বিহার এবং ইউপি থেকে, অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে যে বাসগুলো কলকাতা এবং হাওড়ার দিকে আসে, কলকাতার কোথায় কোথায়? বাবুঘাট, মহাজাতি সদনের পাশে, সেন্ট্রাল এভিনিউয়ের মহাজাতি সদনের পাশে, এবং সিআইটি রোড, পদ্মপুকুর, আর হাওড়ায় হাওড়া স্টেশন এবং সাঁতরাগাছি। এখানে যখন এই বিহার এবং উত্তরপ্রদেশের বাসগুলি আসে, তার ছাদে করে পেটি বস্তা ভর্তি করে এই জাল ওষুধ নিয়ে আসা হয়, এবং সেখান থেকে ভ্যানে করে অথবা ম্যাটাডোর করে, ছোট ছোট যে গাড়িগুলো রয়েছে সেই ম্যাটাডোর ভ্যান অথবা হাতে মানে রিক্সা ভ্যানে করে সেগুলোকে কোথায় নিয়ে যাওয়া হয়? না, বড় বাজার, ওষুধের যে পাইকারি ব্যবসার জায়গা, সেই বড় বাজারের মেহতা বিল্ডিং থেকে শুরু করে সেখানকার বাগড়ি মার্কেট, গিরিয়া ট্রেড সেন্টার, গান্ধী মার্কেট, যে জায়গাগুলোতে ওষুধের পাইকারি ব্যবসা হয়, সেই প্রত্যেকটি জায়গাতে এই ওষুধগুলো ঢোকে। এবং এই যে রুট, সেই রুটে ওড়িশাও যুক্ত আছে। অর্থাৎ আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশাতেও একইভাবে বিহার এবং ইউপি থেকে, সেখান থেকেই এই জাল ওষুধগুলো আসে, এবং সেখানেও এই বাসের ওপর থেকেই, ছাদের থেকে এই একই কায়দায় নামানো হয়। তবে আরও একটা কায়দা কি, যে ওড়িশা থেকে আবার ফিরতি বাসে করে উত্তরপ্রদেশের বদ্দি চলে যায় এই ওষুধ, এবং বদ্দি থেকে আবার কলকাতায় আসে। কেন? না, ড্রাগ কন্ট্রোলের ইন্সপেক্টর থেকে শুরু করে পুলিশকে ফাঁকি দেওয়ার জন্য এরকম নানান রকম রুট ব্যবহার করছে। এবং শুধু এই রুট ব্যবহার নয়, তার সঙ্গে জাল জিএসটি নাম্বার এবং অন্য কারোর ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে। যেমনভাবে প্রতারণা চক্র, সাইবার ক্রাইম করা হয়, ঠিক সেরকমভাবেই এই জাল ওষুধের ক্ষেত্রেও অন্যের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে টাকা পাঠানোর জন্য, এবং জাল জিএসটি নাম্বার ব্যবহার করা হচ্ছে। অসম্ভব ভয়ানক, গুরুত্বপূর্ণ অভিযোগ। তবে ড্রাগ কন্ট্রোল বোর্ড সেটা তদন্ত চালাচ্ছে, এবং পাশাপাশি রাজ্য পুলিশে তদন্ত চালাচ্ছে, এবং বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন অর্থাৎ বিসিডিএ, তারাও রাজ্য ড্রাগ কন্ট্রোলের সঙ্গে এই গোটা বিষয়টাতে সহযোগিতা করছে। সোনিয়া, অভিজিৎ, সঙ্গে থাকো। একেবারে সতর্ক বার্তা পাঠানো হয়েছে রাজ্যের ড্রাগ কন্ট্রোল আধিকারিকদের তরফেও। আর বাংলা থেকে এই সতর্ক বার্তা, হরিয়ানায় অভিযান চলল, আর তাতেই চাঞ্চল্যকর তথ্য। হরিয়ানার ফিরোজপুরে জাল ওষুধ ধরতে অভিযান, উদ্ধার হয়েছে একের পর এক জাল ওষুধ। আরো ডিটেল জানবো আমরা অভিজিতের কাছ থেকে। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এই যে হরিয়ানায় অভিযান চললো বাংলার সতর্ক বার্তার পর, যে যে জাল ওষুধ উদ্ধার হলো সেগুলো কি? সেগুলো নিশ্চয়ই নিত্য প্রয়োজনীয় ওষুধও তার মধ্যে রয়েছে। সাধারণ মানুষ তো আগেই আতঙ্কিত হয়েছে, এ তো আরো চাঞ্চল্যকর। নিঃসন্দেহে সোনিয়া, হরিয়ানায়
হরিয়ানায় সঙ্গে আমাদের বাংলার যোগ, কারণ গত কিছুদিন ধরে যেভাবে রাজ্যে সর্বত্র এই জাল ওষুধের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে এবং সেই অভিযানে বিসিডিএ, বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা যৌথভাবে হরিয়ানায় এই ড্রাগ কন্ট্রোলকে বলা হয় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এফডিএ। এই এফডিএ তারা হরিয়ানার ফিরোজপুর বাঙ্গার শিল্প তালুক, অর্থাৎ ফিরোজপুর বাঙ্গার শিল্প তালুকের সোনেপথ খারকায়াতে একটি ওষুধের কারখানায় অভিযান চালায় এবং সেখানে সেই অভিযান চালিয়ে তাজ্জব বনে যায়। সেখান থেকে উদ্ধার করা হয় অ্যাবটের মতন বহুজাতিক ওষুধ কোম্পানির অ্যাজিথ্রোমাইসিন, গ্যাসের ওষুধ প্যান্টোপ্রাজোল, ডোমিপেরিডন, ফুসফুসের সংক্রমণ, নাক কান গলার সংক্রমণ ঠেকানোর অ্যান্টিবায়োটিক সেফিক্সিম উদ্ধার করা হয়। যে সেফিক্সিম হচ্ছে অ্যাবটের একটা অত্যন্ত জনপ্রিয় ওষুধ, সেই ওষুধও সেখানে জাল করা হয়েছে। এবং এই ঘটনায় ওই কারখানার থেকে যোগেশ কুমার নামে একজন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এবং কি কি উদ্ধার করা হয়েছে না, দুটি ওষুধ প্যাকেজিং এর মেশিন, একটি কম্প্রেসার মেশিন, স্বয়ংক্রিয়ভাবে ওষুধের ক্যাপসুল তৈরি করার মেশিন, ওষুধের প্রিন্টিং মেশিন এবং স্ক্যানার। এবং এমনভাবে জাল করা হচ্ছে এই ওষুধগুলো যাতে আসল ওষুধ এবং নকল ওষুধের পার্থক্য করা দুষ্কর হয়ে যাবে। এবং হরিয়ানার এই ফিরোজপুর বাঙ্গার শিল্পতালিকের সোনেপথ থেকে যে এই ওষুধের কারখানায় হানা দেওয়া হয়েছে, সেখান থেকে বস্তাবন্দি এবং ড্রাম ভর্তি এই ওষুধ ক্যাপসুল এগুলোকে উদ্ধার করা হয়েছে এবং প্রত্যেকটাই প্রমাণিত হয়েছে যে সেগুলো জাল ওষুধ। ফলে বলাই যেতে পারে সোনিয়া যে গোটা দেশ জুড়ে যে কত শো কোটি টাকার যে এই জাল ওষুধের ব্যবসা চলছে তা বোঝা দুষ্কর। তবে আমাদের রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা যেভাবে অভিযানে নেমেছে এবং যেভাবে তারা কাজ করছে তাতে বলা যেতে পারে যে অনেকটাই ভীত সন্ত্রস্ত করা যাচ্ছে এই জাল ওষুধ ব্যবসায়ীদের। সোনিয়া।